1570 সাল বৃন্দাবনের যমুনার তীর থেকে বাংলার পথে রওনা দিয়েছে একটা বিশাল কনভয়। কোনো ধনরত্ন নয়, বরং গরুর গাড়িতে সযত্নে রাখা আছে শয়ে শয়ে কাঠের সিন্ধুকে ভরা অমূল্য সব পুঁথি। এগুলো কোনো সাধারণ বই নয়, এগুলো ছিল বৈষ্ণব দর্শনের ব্লুপ্রিন্ট, যা লিখেছিলেন স্বয়ং স্বরগোস্বামীরা। কিন্তু বন বিষ্ণুপুরের সীমানায় পৌঁছাতেই ঘটে গেল একটা অবিশ্বাস্য ঘটনা। বৃন্দাবন থেকে বাংলায় আসছিল একটা বিশাল গরুর গাড়ি ভর্তি অমূল্য সব পুঁথি। বন বিষ্ণুপুরের গভীর জঙ্গলে অদৃশ্য হয়ে গেল সেই বিশাল কনভয়টা। না পাওয়া গেল কোনো সন্ন্যাসীকে, আর না সেই অমূল্য পুঁথিগুলোকে। কিন্তু কারা ছিল এই রহস্যময় ডাকাতির নেপথ্যে? দস্যু রাজা বীর হাম্বিরের গোয়েন্দা বাহিনী কি আগে থেকেই জানতো এই গোপন মিশনটার কথা? আজ আমরা উন্মোচন করব ভারতের ইতিহাসের সবচেয়ে বড় ইন্টেলেকচুয়াল হেস্ট বা বিশ্বের প্রথম স্মাগলিং রহস্যের এক রোমাঞ্চকর ইতিহাস। মুকং করতি বাচলং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে শ্রীগুরু দীনতারিণম। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর উন্মিলিতং চেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। প্রথমেই পরমারাধ্য গুরু মহারাজ শ্রীল ভক্তি স্বরূপ সন্ন্যাসী গোস্বামী গুরু মহারাজের অভয় অশোক চরণে জানাই ভক্তিপূর্ণ দণ্ডবৎ প্রণতি। তিনি যেন সদা সর্বদা জয়যুক্ত হন এবং আমাদের প্রতি উনি কৃপা কটাক্ষ বর্ষণ করেন। তার আশীর্বাদ নিয়েই শুধু ভক্তবৃন্দ, আমি রয়েছি শশীনন্দন, আর আপনাদের সঙ্গে কাজ দেখছেন আপনারা ব্রজপত্তন চ্যানেল। দেখুন, আমি গত কয়েকটা সপ্তাহ ধরে বাংলার ইতিহাসের সেই অন্ধকার আর রহস্যময় অধ্যায়টা খুঁজে দেখার চেষ্টা করছিলাম। এই খোঁজাতে এমন কিছু তথ্য পেয়েছি যা আজকের যুগের কোনো স্পাই থ্রিলারকে হার মানাবে। কিভাবে শ্রীনিবাস আচার্যের মতো একজন মেধাবী সন্ন্যাসী এই লড়াইটা করেছিলেন একটা গোটা দস্যু সাম্রাজ্যের বিরুদ্ধে? কেন দস্যু বীর হাম্বির সোনাদানার পরিবর্তে এই পুঁথিগুলোকে চুরি করতে চেয়েছিলেন? আজ আমরা টাইমলাইন অনুযায়ী পুরো ইনভেস্টিগেশন এই ডকুমেন্টটা বিশ্লেষণ করব। ভিডিওটা অনেক বড় এবং তথ্যে ঠাসা হতে চলেছে, তাই কোথাও স্কিপ না করে শুধুমাত্র শুরুতেই একটা লাইক রেখে দিন, কারণ আপনাদের এই লাইক আমাদের এই ধরনের ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে। 1570 সাল দিকে বৃন্দাবনটা ছিল বৈষ্ণব সংস্কৃতির আর ভক্তি আন্দোলনের প্রাণকেন্দ্র। রূপ গোস্বামীপাদ, সনাতন গোস্বামীপাদ এবং যুব গোস্বামীপাদরা বুঝতে পেরেছিলেন যে মহাপ্রভু দর্শন যদি স্থায়ী করতে হয় তবে তা লিখিত আকারে সারা বিশ্বে ছড়িয়ে দিতে হবে। আর তারা তাদের এই জীবনের গবেষণা কয়েকশো পুঁথিতে তাই লিপিবদ্ধ করলেন। কিন্তু সমস্যা ছিল একটাই, এই জ্ঞানকে নিরাপদভাবে বাংলায় পৌঁছানো। কারণ মাঝপথে ছিল মুঘল সাম্রাজ্যের আগ্রাসন নীতি এবং স্থানীয় দস্যুদের ভয়। ঠিক যেমনভাবে একজন স্পাইকে টপ সিক্রেট ফাইল নিয়ে বর্ডার পার করতে হয়, ঠিক তেমনই দায়িত্ব দেওয়া হলো শ্রীনিবাস আচার্য ঠাকুর, নরোত্তম দাস ঠাকুর এবং শ্যামানন্দ পণ্ডিতকে। তারা তৈরি করলেন একটা বিশেষ সিকিউরিটি লেয়ার। মথুরার এক ধনী বণিক এই যাত্রার জন্যে 4টি শক্তিশালী বলদ এবং 10 জন সশস্ত্র রক্ষী প্রদান করলেন। কাঠের বড় বড় সিন্ধুকে পুঁথিগুলো ভরে তার উপর রাজকীয় পোশাক আর অস্ত্রশস্ত্র রাখা হলো, যাতে বাইরে থেকে মনে হয় এটা কোনো ধর্মীয় কনভয়। এরপরেই এলো বাঁকুড়ার মল্লভূম বা বনবিষ্ণুপুর। তৎকালীন সময়ে এটা ছিল একটা দুর্ভেদ্য এলাকা। এখানকার রাজা বীর হাম্বির ছিলেন একজন দুর্ধর্ষ যোদ্ধা এবং তার সাথে ছিল একটা শক্তিশালী গোয়েন্দা বাহিনী। তার গোয়েন্দা বাহিনী খবর দেয় যে বৃন্দাবন থেকে একটা বিশাল গুপ্তধনের কনভয় বাংলার দিকে আসছে। বীর হাম্বিরের মনে কোনো সন্দেহ ছিল না যে এই সিন্ধুকগুলোতে ছিল সোনা এবং হিরেতে ভর্তি করা। ঠিক যেমনভাবে আজকের দিনে গোয়েন্দা সংস্থাগুলো হাই প্রোফাইল টার্গেটগুলোর ওপরে নজর রাখে, বীর হাম্বিরের দস্যুরাও তেমনি শ্রীনিবাস আচার্যের পিছু নিয়েছিল। তারা অপেক্ষা করছিল একটা সঠিক সময়ের। বনবিষ্ণুপুরের ঘন জঙ্গলে যখন কনভয়টা ক্লান্ত হয়ে বিশ্রাম নিচ্ছিল, ঠিক তখনই আক্রমণটা হলো। গোপালপুর নামক একটা গ্রামে তখন সন্ন্যাসীরা ক্লান্ত হয়ে ঘুমোচ্ছিল। তখন প্রায় 200 জন দস্যু আক্রমণ চালিয়ে মুহূর্তের মধ্যে সন্ন্যাসীদের অচেতন করে
গায়েব করে দেওয়া হলো সেই কয়েকশো সিন্দুককে। ঘুম থেকে উঠে শ্রীনিবাস আচার্য দেখলেন যে সব শেষ। তখন তার মনের অবস্থা কি ছিল ভাবুন একবার। নরোত্তম দাস ঠাকুর এবং শ্যামানন্দ প্রভুকে বৃন্দাবনে ফিরে যাওয়ার নির্দেশ দিয়ে তিনি একাই থেকে গেলেন সেই দস্যু সাম্রাজ্যে। আর ঠিক তখন থেকেই শুরু হলো ছদ্মবেশে থাকার জীবন। ঠিক যেমন একজন আন্ডার কভার এজেন্ট শত্রুর জেরাই ঢুকে তথ্য সংগ্রহ করে, শ্রীনিবাস আচার্য ঠিক তেমনি ধীরে ধীরে বীর হাম্বিরের দরবারে পৌঁছানোর একটা চেষ্টা করলেন। তিনি জানতে পারলেন যে পুঁথিগুলো রাজার খাস কামরায় বন্দী আছে। রাজা এখনো জানেন না যে তিনি সোনার বদলে ব্রহ্ম জ্ঞান চুরি করেছেন। শ্রীনিবাস আচার্য সরাসরি রাজদরবারে হাজির হলেন একজন সাধারণ পণ্ডিতের বেশে। তিনি জানতেন যে তলোয়ার দিয়ে নয়, লড়াইটা জিততে হবে বুদ্ধিবৃত্তিক শক্তি দিয়ে। সেই সময় রাজপণ্ডিত ব্যাসাচার্য ভাগবতের রাস পঞ্চাধ্যায়টি পাঠ করছিলেন এবং তার ভুল ব্যাখ্যা দিচ্ছিলেন। তিনি রাজার সামনে ভাগবতের এমন গভীর ব্যাখ্যা দিতে শুরু করলেন যা বীর হাম্বির এর আগে কখনো শোনেননি। রাজা মুগ্ধ হয়ে গেলেন। ঠিক এই মোড়কেই শ্রীনিবাস আচার্য তাকে শোনালেন সেই শকিং খবরটা। রাজা যেগুলোকে সম্পদ ভেবে তালাবদ্ধ করে রেখেছেন সেগুলো আসলে মানুষেরই আত্মার চাবিকাঠি, প্রাচীন বৈষ্ণব পাণ্ডুলিপি। বীর হাম্বির নিজের ভুল বুঝতে পারলেন। তিনি কেবল পুঁথিগুলো ফেরত দিলেন না, বরং শ্রীনিবাস আচার্যের চরণে আত্মসমর্পণ করে বৈষ্ণব ধর্মে দীক্ষিত হলেন। বনবিষ্ণুপুরের দস্যু রাজ্য থেকে হয়ে উঠল এক সাংস্কৃতিক রাজধানী। তার আমলেই নির্মিত হলো বিখ্যাত রাসমঞ্চ, যেখানে 1600 সাল থেকে আজও রাস উৎসব শুরু হয়েছে। ভাবলে অবাক লাগে, যদি শ্রীনিবাস আচার্য সেই অসীম ধৈর্য আর বুদ্ধির পরিচয় না দিতেন তবে হয়তো গৌড়ীয় বৈষ্ণব দর্শনের কোনো অস্তিত্বই আজ হয়তো থাকতো না। বীর হাম্বিরের মতো একজন নিষ্ঠুর রাজাকে আধ্যাত্মিকতার বদলে দেওয়া ইতিহাসের একটা বড় টার্নিং পয়েন্ট। ঠিক যেমন একজন দক্ষ গোয়েন্দা দেশের সুরক্ষাকে নিশ্চিত করে, তেমনি শ্রীনিবাস আচার্য আমাদের সংস্কৃতির সুরক্ষাকেও নিশ্চিত করেছিলেন। তবে আপনাদের কি মনে হয়, বীর হাম্বির কি সত্যি ভুল করেছিলেন, নাকি এটা ছিল শ্রীনিবাসকে নিয়ে বাংলায় ফিরে আসার এক পরিকল্পিত নীল নকশা? আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান। আপনাদের প্রতিটা কমেন্ট আমাদের রিসার্চের জন্য অত্যন্ত মূল্যবান। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটা সবার সাথে শেয়ার করে দিন। আজ এই পর্যন্তই। দেখা হবে পরের কোনো রোমাঞ্চকর ইনভেস্টিগেশন এই ডকুমেন্টকে নিয়ে। ততদিন ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, আর কৃপা করবেন আমাদের যেন হরিভক্তি হয়, গুরুপাদ পদ্ম যেন মোটি অটুট থাকে। জয় অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দের জয়, জয় আপর মঠরাজ মায়াপুর শ্রী চৈতন্য মঠের জয় এবং তৎ শাখাসমূহ সমস্ত গৌড়ীয় মঠের জয়। হরে কৃষ্ণ।